টানা আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু। সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে 2 পদে। অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। বাংলাদেশে কাতারের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়, পড়ার জায়গায় মশা মারতে হয়। বর্ষার আগে ডেঙ্গুর চোখ রাঙানি, শত কোটি টাকা খরচেও ফলাফল শূন্য। 2 সিটির কার্যক্রমকে লোক দেখানো বলছে নগরবাসী। প্রজনন স্থল ধ্বংসে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। টানা আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান। তিনি জানান, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এই 2 পদে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান শিক্ষকরা। এদিকে উপাচার্য ও উপ উপাচার্যকে সরিয়ে দেওয়ার খবরে মধ্যরাতে আনন্দ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 58 ঘণ্টা পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন শেষ হল। উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার খবরে বুধবার রাত 1টার দিকে শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটির সদস্যরা। এর আগে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর তানজিম উদ্দিন খান। জানান, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এই 2 পদে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্য। এই ঘোষণার পরপরই বিজয় স্লোগান দেন শিক্ষার্থীরা। আমাদের কুয়েটের বিজয় হয়েছে। ফেসিস্ট মাসুদকে ইন্টারিম সরিয়ে দিয়েছে জন্য আমরা ইন্টারিমকে ধন্যবাদ জানাই। যারা আমাদের পাশে ছিল ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, তাদের সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা যারা আমাদের 32 জন যোদ্ধাকে, যারা নিজের জীবনকে বাজি রেখে এই কুয়েটের যে ভবিষ্যৎকে নিজের জন্য উজাড় করে দিয়েছে। অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা 32 জন ভাইকে। এদিকে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার খবরে মধ্যরাতে আনন্দ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক ভোগান্তির পরে, অনেক হয়রানির পরে সর্বশেষ ইউজিসি এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভিসি মাসুদকে অব্যাহতি দিয়েছে। সফলতার মাধ্যমে এইটা একটা বার্তা সকল বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফেসিবাদ কায়েম হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় সাময়িক বহিষ্কার করা 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে খুলে দেয়া হয় সব হল। গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলাকে কেন্দ্র করে উপাচার্যের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুয়েটে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। নানা আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে অবশেষে শিক্ষার্থীদের মুখেই হাসি ফুটলো। 58 ঘন্টার যে অনশন, সেই অনশন ভেঙে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে ফিরেছে। গতকাল রাতে ইউজিসির যারা সদস্য এসেছিলেন এখানে তাদের মুখ থেকে যে ঘোষণার মধ্য দিয়ে যে কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যের যে অব্যাহতির প্রক্রিয়াধীন হওয়ার যে ঘোষণা, সেটি শোনার মধ্য দিয়ে কিন্তু এখানে যারা অনশন শিক্ষার্থী তারা কিন্তু তাদের যে অনশন সেটি কিন্তু প্রত্যাহার করেছে। গত 21 এপ্রিল বিকেল থেকে কিন্তু তারা এই অনশনে ছিলেন। কুয়েটে যে 1 দফা দাবি উপাচার্যের পদত্যাগ, সেই দাবি নিয়ে কিন্তু তারা অনশন করছিলেন। আমরা দেখেছি যে সারা দেশব্যাপী বিষয়টি কিন্তু বেশ আলোড়ন তৈরি করেছিল। কুয়েটের শিক্ষার্থীরা যেমন অনশন করছিলেন, পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনশন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি গতকালকে আমরা দেখেছি পালন করেছেন। পাশাপাশি
কুয়েটের যে ঘটনাটি সেটি কিন্তু এক ধরনের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল। এখানে আমরা দেখেছি গতকাল সকালে শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, পাশাপাশি যে ইউজেসের যারা মেম্বার রয়েছেন 3 সদস্যের কমিটি তারাও কিন্তু এখানে এসেছিলেন। বিশেষ করে যে গত 18 ফেব্রুয়ারি কুয়েটের যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুয়েটের যারা শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি ছাত্রদল যুবদল পাশাপাশি স্থানীয়দের সঙ্গে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন যে 25 ফেব্রুয়ারি কুয়েটে সিন্ডিকেট সভার মধ্য থেকে যে কুয়েটে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় এবং যে হল সেটি কিন্তু ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। এরপর ঈদ কেটে যায়, ঈদের পরেই কিন্তু দেখা যায় যে আবারও সেই যে ঘটনার পুনরাবৃত্তি বা বিচারের দাবিতে শিক্ষার্থীরা 6 দফা দাবি জানিয়ে কিন্তু গত 13 এপ্রিল রাতেই তারা কিন্তু ক্যাম্পাসে আসেন এবং পাশাপাশি 14 এপ্রিল এবং 15 এপ্রিল তারা কিন্তু ক্যাম্পাসে শিক্ষা যে প্রশাসক রয়েছেন উপাচার্য সহ তাদের সঙ্গে কথা বলতেছেন এবং 15 এপ্রিল কিন্তু তারা যে ক্যাম্পাসের যে 6টি হল রয়েছে সেই হলে কিন্তু তারা প্রবেশ করেন। পাশাপাশি এরপর থেকেই কিন্তু তারা নানা কর্মসূচি পালন করে আসছিলেন। পাশাপাশি তাদের যে 6 দফা দাবি সেটি কিন্তু 1 দফায় পরিণত হয় এবং কুয়েটের যে 37 জন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার সেটিও কিন্তু প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি গতকাল থেকেই কিন্তু যে হলগুলো সেটি কিন্তু চালু ঘোষণা দিয়েছে এবং আগামী 4 মে থেকে কুয়েটের যে শিক্ষা কার্যক্রম সেটাই কিন্তু চালু হবে বলে জানিয়েছে। সব মিলে বলা যায় যে কুয়েটে কিন্তু এখন শিক্ষার্থীদের আনন্দের মুহূর্ত কাটছে এবং আজ বিকেল 4টায় তাদের কিন্তু আনন্দ মিছিল রয়েছে। এই ছিল আমার কাছে কুয়েট থেকে শিক্ষার্থীদের অনশন পাশাপাশি যে আন্দোলনের সর্বশেষ সংবাদ। কুয়েট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন সজল। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিন কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শেখ ফয়সাল বিন থানি ও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গেল সোমবার কাতারের দোহায় যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তার সঙ্গে বৈঠক হয়েছে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেছেন বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। তিনি কাতারের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ তাদেরকে কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে, বাংলাদেশকে তারা সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে। কাতার 3 বছর পর পর বাংলাদেশ থেকে 725 জন করে সেনা সদস্য নেবে। প্রধান উপদেষ্টা কাতারের উপপ্রধানমন্ত্রীকে এই সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছেন বলে জানান শফিকুল আলম। কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়, অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় 800 জনের মতো ট্রুপস নেবে। চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে, এবং ওনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা। এদিন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানিও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। দোহায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথন একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ শীর্ষক একটি অনানুষ্ঠানিক কথোপকথনে অংশ নেন প্রধান উপদেষ্টা। সামাজিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। Always talking about creating a new civilization. This civilization that we have around us is a self-destructive civilization. In order for ours to survive, we have to create a counter civilization so that we don't create those problems that we do right now, so that we can survive, we can live on this planet happily with the environment as our friend. Don't destroy it, protect it. খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার দোহা থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।
ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মানবিক রাষ্ট্র গঠনে ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, জামাত একটি মানবিক দেশ গঠনে কাজ করছে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। বুধবার রাজধানীর কাকরাইলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় জামাত ইসলামীর ব্যানারে নির্বাচন করতে ভিন্ন ধর্মাবলম্বীদের আহ্বান জানান জামাত আমির। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অডিটোরিয়ামে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করে জামাত ইসলামী। এতে অংশ নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। আমরা সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার নতুন বাংলাদেশ চাই। অনুষ্ঠানে জামাত ইসলামীর ভূয়সী প্রশংসা করে ধর্মীয় নেতারা বলেন, ক্ষমতার বাইরে থেকেও মানুষের জন্য কাজ করে যায় জামাত, যা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে পাওয়া যায় না। প্রচলিত যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর মতো জামাত ইসলামী না। জামাত ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল। আমরা অনুগ্রহের পাত্র না হয়ে স্ব ধর্মের মানুষ যাতে আমরা অ্যাসেম্বলিতে গিয়ে প্রাণ করে আমাদের এই কথাগুলো বলতে পারি। আমরা এক ছাতার নিচে, এক সূর্যের নিচে, এক আকাশের নিচে আমরা একই প্রভুর সৃষ্টি। আমরা সকলে যেন শান্তিপ্রিয়ভাবে অবস্থান করি, এই প্রার্থনা আপনার কাছে থাকে। ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি পূরণে অতীতে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করলেও কখনো তা বাস্তবায়ন হয়নি জানিয়ে জামাত আমির বলেন, তারা এমন রাজনীতি করতে চান না। আমরা সরকারে নই, কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সংগঠন। সরকারে না গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ। জামাত মানবিক দেশ গঠনে কাজ করছে উল্লেখ করে ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতা চান জামাত আমির। চাইলে জামাত ইসলামের ব্যানারে নির্বাচন করতেও আহ্বান জানান তিনি। যদি পছন্দ করেন তাহলে জামাত ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। দেশে মসজিদ মাদ্রাসা যদি পাহারা দিতে না হয়, তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন, এমন প্রশ্ন রেখে জামাত আমির বলেন, জামাত এমন রাষ্ট্র গঠন করতে চায় যেখানে কাউকে মন্দির পাহারা দিয়ে রাখতে হবে না। জন্মগ্রহণ করার কারণে, আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে, তাহলে কেন মঠ, চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে? আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সুন্দরবনে আবারও জলদস্যু উৎপাত। অস্ত্রের মুখে 6 মাসের শতাধিক জেলে অপহরণ, মুক্তিপণ না দিলে সইতে হয় নির্যাতন। আতঙ্ক বাড়ছে উপকূলে, মূল হোতাদের ধরতে চলছে অভিযান। রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর আজ। এই দীর্ঘ সময়ে আহতদের ক্ষত না শুকালেও, নিহতের স্বজনদের হাহাকার না থামলেও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে পুরোপুরি বদলে গেছে দেশের পোশাক শিল্পের চিত্র। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সবুজ কারখানা এখন বাংলাদেশে। তবে যে রানা প্লাজা ধাক্কায় এই অর্জন, সেই দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার দাবি খাত সংশ্লিষ্টদের। আর শুধু পোশাক শিল্প নয়, সব খাতেই কর্মপরিবেশ নিরাপদ করার তাগিদ শ্রম অধিকার কমিশনের। এসএম আরেফিনের রিপোর্ট। আমার বাচ্চাটার আমার বোনের কাছে রেখে দিছি। আমার বাচ্চাটা ওইখানে তাকে লেখাপড়া করে, আর আমি মানুষের পচা বাসি খাবার আমি এই খাই আমার জীবন চালাই। শিলা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে সাভারের রানা প্লাজা 6 তলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেই রানা প্লাজাতেই 2012 সালের 24শে এপ্রিল ভাঙে তার মেরুদণ্ড, সেই সঙ্গে ভাঙে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন। রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন নীলুফা বেগমও। তবে এখনো সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে জীবন যুদ্ধে হার না মানা এই নারীকে। পঙ্গু জীবন জানে কই যাব বলেন, আমার একবার মনে করে জানেন বিষ খায় মরে যায়, সত্যি দেন আমার পরপর আমার জীবন তো সবই হারাইছি। 100 বছর জমি বিক্রি করছি 3.5 লাখ টাকা, এখন সেই জমি 8.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা বিক্রি করে আমি মানুষের ঋণ শুধাইছি। এখন সন্তান আদি নিয়ে চাকরি খুঁজি বেড়ে কেউ চাকরি দেয় না। সেই দুর্ঘটনার দিন, মাস, বছর গড়িয়ে যুগ পার হলেও আহতদের স্থায়ী পুনর্বাসনে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ এখনো বাস্তবায়ন না করায় ক্ষোভ শ্রমিক নেতাদের। আইএলও কনভেনশন অনুযায়ী যতদিন তিনি বেঁচে থাকলে কাজ করতেন, সেই পরিমাণ টাকা
তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া। বড় আকারের যে ঘটনাগুলো রানা প্লাজা বা তাজরিনের মতো সেটার সংখ্যা কমেছে, কিন্তু যারা দোষী তাদের শাস্তি কিন্তু এখনো হয়নি, যার ফলে আমরা হাশেম প্লাজার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখছি। তবে রানা প্লাজার সেই ধ্বংসস্তূপেই লেখা হয়েছে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বাংলাদেশের বিজয়ের গল্প। দেশে বর্তমানে সবুজ পোশাক ও বস্ত্র কারখানা 240টি, আর বিশ্বসেরা 100টির মধ্যে 66টি রয়েছে বাংলাদেশে। তবে সেই ঘটনায় স্থগিত করা মার্কিন জিএসপি এখনো বহাল করেনি ওয়াশিংটন। তবুও পোশাক রপ্তানিতে চীনের পরই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দোষ করলো পোশাক শিল্প, আর ওই জিএসপি বন্ধ করে দিল অন্য শিল্পের। তো ওইটা একটা ছুতা, একটা অজুহাত যে ওয়ার্ল্ডে মানে বেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের। শুধু পোশাক শিল্প নয়, সব খাতে কর্মজীবীদের কর্মপরিবেশ সবসময়ই যেন নিরাপদ হয়, সেই তাগিদ শ্রম সংস্কার কমিশন প্রধানের। একটা শিল্পের উন্নতি দিয়ে তো বাংলাদেশের শ্রমজীবী মানুষের নিরাপদ কাজ, তার মর্যাদা, তার গুরুত্ব বিবেচনা করা যাবে না। এটাকে আমরা অন্য জায়গায় নিতে পারিনি, যার জন্য দেখবেন যে রানা প্লাজার পরে এই 12 বছরে যতগুলো বড় দুর্ঘটনা হয়েছে, এটি রানা প্লাজার আগের 12 বছরের চেয়ে বেশি। শ্রম সংস্কার কমিশনের তথ্য, দেশে 8 কোটি শ্রমজীবী মানুষের মধ্যে 7 কোটিরই নেই আইনি কোনো সুরক্ষা। রানা প্লাজা ট্র্যাজেডির পর দেশের পোশাক খাতের কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে এখন শক্ত অবস্থানে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ কারখানার সংখ্যাও এখন বাংলাদেশেই। শ্রমিকদের কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনে এখনই মনোযোগী হওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন বিশেষজ্ঞরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আজ ভয়াল রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ। সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রদ্ধা নিবেদন সহ ক্ষতিপূরণের দাবিতে রানা প্লাজার সামনে আয়োজন করা হয়েছে নানা কার্যক্রম। বিস্তারিত জানাতে সাভারের রানা প্লাজার সামনে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির যে স্থানটি, ঠিক এই দিনে ঠিক এই সময়ে কিন্তু দুর্বিষহ এবং আপনার যে ভাবে রানা প্লাজা ধসে পড়েছিল এবং রানা প্লাজা ধসের কারণে যে নির্মম এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই সময়কার কথা স্মরণ করতে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল এবং শ্রমিক পরিবারগুলো এখানে এসেছে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে। মূলত 24শে এপ্রিল অর্থাৎ 2013 সালের 23শে এপ্রিল মূলত এই রানা প্লাজাটি আপনার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে কিন্তু এই রানা প্লাজাকে বন্ধ করে দেওয়া হয়, যা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর কিন্তু তারপর কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু বিভিন্ন কারখানার মালিক এবং হচ্ছে আপনার ভবনটির মালিক কিন্তু শ্রমিকদেরকে 9তলা ভবনের বিভিন্ন কারখানাতে প্রবেশ করিয়েছিল। মূলত 9তলা ভবনটি ধসের পরপরই কিন্তু এক অমনিশা অন্ধকার নেমে আসে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে উদ্ধার কাজে নেমেছিল বিভিন্ন মানুষ, জনগণ, সেনাবাহিনী সহ অসংখ্য সংগঠন। মূলত এখানকার নিহত আহত পরিবারের শ্রমিকরা বলছেন যে শ্রমিকদের যে ন্যায্য পাওনা তারা সাহায্য পেয়েছে, সাহায্য কোনো পরিমাপ থাকে না, সেটি 1 লাখ হতে পারে, 1000 টাকা হতে পারে, কিন্তু তারা বলছেন যে সেই টাকা কিন্তু তাদের জন্য, তাদের জীবন ধারণের জন্য ঠিক মানে একটি মাপকাঠি নয়। মূলত ধারাবাহিকভাবে একটি সুশৃঙ্খলভাবে তারা এক জীবনের ক্ষতিপূরণ, একটি পরিবারকে বাঁচাতে গেলে যে এক জীবনের ক্ষতিপূরণ দরকার, সেই এক জীবনের ক্ষতিপূরণ তাদের দাবি। কিন্তু তারা বলছেন যে বিগত 1 যুগেও কিন্তু তাদের যে সেই ক্ষতিপূরণ সেটি তারা পাননি। তারা দাবি করছেন এবং তারা বলছেন যে মূলত বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, NGO এবং নানাভাবে বিভিন্ন বায়ারের কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা আসলেও কিন্তু তারা লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং তারা কিন্তু সেটি পাননি। তো মূলত আজকে দিনটিতে অর্থাৎ 24শে এপ্রিল রানা প্লাজার ভয়াবহ এক যুগ পূর্তিতে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন দল এখানে দিনব্যাপী প্রোগ্রাম করবেন এবং তাদের কর্মসূচি রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা ইতিমধ্যে আসতে শুরু করছে। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকে এই দিনটি শুরু হয়েছে। তো পরবর্তীতে আমরা জানাতে থাকবো কি হয়। তো এই পর্যন্ত রানা প্লাজা ধসের 1 যুগ পূর্তিতে আমার কাছে সাভারের রানা প্লাজার সামনে থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারের রানা প্লাজার সামনে থেকে। এদিকে সাভারের রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে এই কর্মসূচি পালন করেন নিহত ও শ্রমিকদের স্বজনরা। অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। এ সময় রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান তারা। রানা প্লাজা ধসের 1 যুগ উপলক্ষে আজ নানা আয়োজনে স্মরণ করা হবে নিহত শ্রমিকদের। বর্ষার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বাড়লেও নেই সিটি কর্পোরেশনের তৎপরতা।
কিছু জায়গায় ওষুধ ছিটানো হলেও একে লোক দেখানো বলে অভিযোগ নগরবাসীর। বছর বছর অর্থ বরাদ্দ বাড়লেও নেই সুফল। কীটতত্ত্ববিদরা বলছেন 2 সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম কখনোই খুব শক্তিশালী ছিল না। এদিকে মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন প্রতিদিন গড়ে প্রায় 50 জন। সুমন আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। সূর্যাস্তের এই দৃশ্য নগরবাসীর জন্য যতটা আনন্দের ঠিক ততটাই আতঙ্কের। কেননা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর চলতি মাস পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 2500 জন, আর মৃত্যুর সংখ্যাটাও 20 ছুঁই। যদিও এতে যুক্ত নেই বেশিরভাগ বেসরকারি হাসপাতালের তথ্য। রাতের আধার তো আছেই, দিনেও সমানভাবে অত্যাচার চালায় এই কীট। এর জন্য ড্রেন আর খাল দখলমুক্ত করে পরিষ্কার না করাকে দুষছেন নগরবাসী। সঙ্গে আছে নির্মাণাধীন ভবন আর 2 বাড়ির মাঝে জমে থাকা পানি। এত মশা রুমে সন্ধ্যার পর থাকা, অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। সন্ধ্যার সময় এইটির মধ্যে বহাই যায় না মশার কারণে। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়, পড়ার জায়গায় মশা মারতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে গেল 2 দশক ধরে বাংলাদেশে ধারাবাহিকভাবে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। 2022 থেকে 2024 সালে এই ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর হারটাও বাংলাদেশে ছিল সবচেয়ে বেশি। যখন সংক্রমণের হার বেড়ে যায় তখন নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ, হয় জেল জরিমানা। তবে সংক্রমণের গতির সঙ্গে কমে আসে তৎপরতা, আর যার প্রমাণ এই পরিবেশ। বরাবরের মতো চলতি অর্থ বছরেও মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটির বাজেট প্রায় 44 কোটি টাকা, আর উত্তর সিটির বরাদ্দ 110 কোটি টাকা। নিয়ম করে মশক নিধনে ঔষধ ছিটানো হয় ফগিংও, কিন্তু নগরবাসীর অভিযোগ কাজে আসে না এসবের কিছুই। জনগণ এখন আর থাকতে পারে না মশার কামড়ে, সব খালি ময়লা, তো ময়লা তো মশার বিস্তার তো হবে। ঠিক মতো ওষুধ দিত তাহলে মশা একটু কমতো। তবে 2 সিটি কর্পোরেশনের দাবি, মশার বাড়তি উপদ্রবে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। তাই এডিস ও কিউলেক্স নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন তারা। আপনি জনগণ যদি সচেতন হই তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব। একই এলাকায় একই সাথে একটা চিরুনি অভিযান হবে, যেখানে সব কার্যক্রম সমন্বিতভাবে হবে। প্রায় 1000-এর উপরে ট্র্যাপ আমরা এই মুহূর্তে বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি, যে বেশি মশা যেখানে আছে, যেখানে আসলে আমরা আসলে ওষুধ দিয়ে কুল পাচ্ছি না, এখানে আমরা এটা আপাতত প্রাথমিকভাবে দিব। বর্ষা আসার আগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে না পারলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ফগিং এর মতো কার্যক্রমকে কেবলই লোক দেখানো বলেও মন্তব্য করেন তিনি। মশা যেখানে জন্মায় সেই ব্রিডিং প্লেস ম্যানেজমেন্ট করতে হবে। ফগিং হেলথ হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কিন্তু মশা কোনো রকম ইফেক্টিভলি সে মশা কিল করতে পারে না। সো এই টাকাটা আমরা বাতাসে উড়িয়ে দেওয়া ছাড়া আমি আর এটাকে কোনো কিছু মনে করি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে হাজারো রকমের ট্রেনিং প্রোগ্রাম আছে, কেন ভেক্টর কন্ট্রোলের একটা ট্রেনিং প্রোগ্রাম হবে না? মশক নিধনে গবেষণা নির্ভর দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যাওয়ার বিকল্প দেখছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই অধ্যাপক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনে আবারও মাথা চাড়া দিয়ে উঠছে জলদস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের অপহরণ, চাঁদাবাজি, মাছ ছিনতাই সহ নানা অপরাধ করছে কয়েকটি দস্যু বাহিনী। সম্প্রতি কয়েকটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উপকূলবাসীর মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন গ্রেফতার হলেও মূল হোতারা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সুন্দর শান্ত সুন্দরবন দিন দিন হয়ে উঠছে অশান্ত। আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কয়েকটি দস্যু বাহিনী, ঘটছে নানা অপরাধমূলক কাজ। উপকূলবাসীর অভিযোগ, গত 6 মাসে শতাধিক জেলে ও বাওয়ালিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বনদস্যুরা। বিকাশের মাধ্যমে প্রত্যেকের জন্য মুক্তিপণ দিতে হয় 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। টাকা দিতে না পারলে করা হয় নির্যাতন। প্রচুর ডাকাত, বিভিন্ন পার্টি বিভিন্ন এসে ধরার পরে টাকা চাই। প্রথমবার ধরলে 20,000 টাকা জরিমানা, গনে গনে ধরবে, দেখা হলে 2,000 টাকা করে তাদের দেওয়াই লাগে, না দিলে মারপিট। সব সময় আতঙ্কে থাকি ভাই, যখন না আসতে লাগে তখন আমরা ভয় পাই। মুক্তিপণ দিয়ে আসা হয় তাহলে তো আমাদের সংসার চালানো কষ্টকর, মহাজনের টাকা
পরিশোধ করাও কষ্টকর। সম্প্রতি কোস্টগার্ডের কয়েকটি অভিযানে ধরা পড়ে জলদস্যুরা। জেলে ও জলদস্যুদের তথ্য মতে শরীফ বাহিনী, দয়াল বাহিনী সহ নতুন করে 7 থেকে 8টি বাহিনী গড়ে উঠেছে সুন্দরবনে। খুলনার দাকোপ, কয়রা, সাতক্ষীরার শ্যামনগর এলাকায় তাদের আধিপত্য বেশি। প্রতিটি বাহিনীতে 8 থেকে 10 জন সদস্য রয়েছে। তারা ব্যবহার করছে রাইফেল ও ধারালো অস্ত্র। এতে চরম আতঙ্কে উপকূলবাসী। গুনে যায় চালান না তুলতে পারে, পরে তারা যাবে কি করে? শোনা যায় যে স্বামী ডাকাতি ধরেছে, মারধর করতেছে, তাহলে তো আমাদের একটা চিন্তাই থাকে। দেখা হলে একটা কার্ড দেয়, কার্ড না দেখাতে পারলে আমাদের আবার লোক উঠে যাকে আইসেই মনে করেন যে ফায়ার করে গুলি করে, নিচে যে কয়টা ছিল তাদের দিকে তাক করে আগে গুলি করে। তারা কিভাবে আমাদের মুখে খাবার তুলে দেবে? কোস্টগার্ড ও বন বিভাগ বলছে অভিযান জোরদার করে দস্যুতা কঠোর হস্তে দমন করা হবে। সরাসরি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সমন্বিতভাবে বা কোনো বিশেষ বাহিনী বা বিশেষ আপনার টিম গঠন করে যদি এটি আরও এইভাবে জোরদার করা যায় তাহলে আশা করি এটি করা সম্ভব হবে। সবশেষ 6 মাসে সুন্দরবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে 24টি আগ্নেয়াস্ত্র, 60টি দেশীয় অস্ত্র, গুলি, হাতবোমা সহ গ্রেফতার করা হয়েছে 19 জলদস্যুকে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে 37 জন জেলেকে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধার, দস্যু গ্রেফতার হলেও মিলছে না স্থায়ী সমাধান। বিশ্ব ঐতিহ্যের এই ম্যানগ্রোভ অশান্ত হয়ে ওঠার আগেই সমন্বিত অভিযানে আবারও নিরাপদ সুন্দরবনের স্বপ্ন দেখছেন উপকূলবাসী। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরও থাকছে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের ইতি টানার ইঙ্গিত ট্রাম্পের। শুল্ক নামতে পারে 50 থেকে 65% মধ্যে। ওয়াশিংটন চুক্তি চাইলে আলোচনায় বসতে রাজি, জানালো বেইজিং। ঝিনাইদহের হলিধানি কাতলামারি বাজার সড়কের 5 কিলোমিটার অংশ সংস্কার কাজ শুরুর পরপরই বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এর মধ্যে সড়কটির একপাশের মাটি তুলে গর্ত করে রাখা হয়েছে। এতে বিপাকে পড়েন সড়কটি ব্যবহারকারীরা। এলাকাবাসী জানান প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে শিগগিরই কাজ শুরু করে যথাসময়ে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। সড়কে খানাখন্দ, সঙ্গে একপাশে গর্ত করে মাটি তোলা, সরু অংশে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি কাতলামারি বাজার সড়কের 5 কিলোমিটার অংশ সংস্কার কাজ শুরু হয় 2024 সালের মার্চে। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির একপাশের মাটি তুলে গর্ত করে রাখে। এরপর থেকেই কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েন সড়কটির ব্যবহারকারীরা। এলাকাবাসী জানায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। দ্রুত সংস্কার শেষ করার দাবি তাদের। এই যে সাইডটা এখন যখন দেবো, এখন দেবো একটা গাড়ি আসলে কি করে সাইড দেবো? এই যে একবার ভেঙে চলে গিয়েছে, এর মধ্যে ঢুকে যায়, এর মধ্যে চলে যায় সাইকেল, আরো লোক একবার চলে যায়, পড়ে গেলাম। গাড়ি 2টা টিপ মারতে একটা টিপ মানে মেকানিক বাড়ি যাতে হয়, ভাঙাচুরা হয়ে যায়। কোনো অদৃষ্ট কারণে কন্ট্রাক্টর রাস্তার কাজ বন্ধ রেখেছে। 6 মাসের ভিতরে তারা কেউ রাস্তায় আসেওনি। সাধারণ জনগণ যেন এই দুর্ভোগের হাত থেকে মুক্ত পায়। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। তবে শিগগিরই নতুন করে কাজ শুরু করে যথাসময়ে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। কমিটমেন্ট দিয়েছে 2-1 দিনের মধ্যে সে কাজ শুরু করবে। আমরা আশা রাখি যে 2-1 দিনের মধ্যে কাজ শুরু করলে আমরা এই কাজটা যথাসময়ে শেষ করতে পারবো। এলজিইডির তথ্য মতে হলিধানি কাতলামারি বাজার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 8 কোটি টাকা। কাজটি শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছরের 9 মার্চে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। প্রাচীনতম নিদর্শন ও বিশ্ব ঐতিহ্যের অন্যতম স্থান বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ। এখানে ক্রমেই বাড়ছে দর্শনার্থীদের সমাগম। দেশি বিদেশি পর্যটকদের অবকাশ যাপনের যাবতীয় সুযোগ সুবিধা বাড়ানোর দাবি আগতদের। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। উপমহাদেশে প্রখ্যাত সুফি সাধক হযরত খান উল আজম উলুক খানি জাহানের প্রতিষ্ঠিত খলিফাতাবাদ রাজ্যের রাজধানী ছিল বাগেরহাট। 16শ শতাব্দীতে খান জাহান আমলে নির্মিত ইসলামী স্থাপত্য রীতির মসজিদগুলোর গুরুত্বের জন্য 1985 সালে বাগেরহাটকে ঐতিহাসিক মসজিদের শহর ঘোষণা করা হয়। দেশে 3টি বিশ্ব ঐতিহ্যের মধ্যে অন্যতম 60 গম্বুজ মসজিদ। তবে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় এই স্থানকে ঘিরে দীর্ঘদিনেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা গড়ে ওঠেনি। তবে নানা সংকটের মধ্যেও বিশ্ব ঐতিহ্যকে ঘিরে আগ্রহের কমতি নেই দেশি বিদেশি পর্যটকদের। আমার বাড়ি ফরিদপুর, সেখান থেকে আমরা এখানে আসা।
খুবই দারুণ পেলে যদি এখানে আরেকটু বিষয় থাকতো যে আপনার বাচ্চা কাচ্চাদের জন্য যদি আরেকটু কিছু রাইডস যদি বেশি থাকতো তাহলে পরে আরও পর্যটন বেশি আসতো। এই মসজিদটার ভিতরে ঢোকার পরে মনে একটা প্রশান্তি আসছে। প্রশান্তি আসার পর আমি নিজে ওইখানেও যে উজু করে 2 রাকাত দাখিল মসজিদের নামাজ পড়ছি। আমি ছোটকাল থেকে আসছি ষাট গম্বুজ দেখতে অনেক ভালো লাগে আমার, তাই আসছি। এখানে আমরা প্রত্যেক বছরই আসি। আমরা ফ্যামিলি নিয়ে আসছি। ফ্যামিলি যারা আসছে তাদের জন্য যদি একটা ইউটিলিটির ব্যবস্থা থাকতো, সুয়ারেজ টয়লেট ব্যবস্থাপনায় বা ওয়াশরুম যদি ব্যবস্থা থাকতো পর্যাপ্ত পরিমাণ। পর্যটন শিল্প আরও বিকশিত করতে 60 গম্বুজ মসজিদকে ঘিরে জনবল সংকট নিরসনের দাবি এই কর্মকর্তার। আর ঐতিহাসিক এই স্থানকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। আমরা কিন্তু ইতিমধ্যে গুহার দিকেটাকে সুন্দর করে পরিষ্কার করেছি। গুহার দিকে চতুর্দিকে একটি ওয়াকওয়ে কাজ চলমান ছিল, সেটা আংশিক কাজ শেষ হয়েছে। যদি সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা যায় তাহলে কিন্তু দর্শনার্থীরা আরেকটু আমাদের ফ্যাসিলিটিস পাবে। বিনোদনের পাশাপাশি যে আবাসনের যে ব্যবস্থাটা করা যায় তাহলে আমার মনে হচ্ছে দর্শনার্থী আরও বাড়বে। এবং পাশাপাশি বাগেরহাটের কিন্তু শুধু এই মসজিদ নয়, এর আশেপাশে ছোট ছোট আরও বেশ কিছু স্থাপনা রয়েছে, সেগুলোকেও আমরা মনে হয় যদি সংরক্ষণ করতে পারি জনগণটাকে জানতে পারবে এবং আরও নতুন সংখ্যক দর্শনার্থী আমরা পেতে পারি। গত এক বছরে 60 গম্বুজ দর্শনীয় স্থানে দেশি ও বিদেশি প্রায় 10 লাখ পর্যটক ভ্রমণ করেছেন, যা থেকে সরকার রাজস্ব পেয়েছে 1,12,00,000 টাকা। সময় সংবাদ, বাগেরহাট। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন 145% শুল্ক হার অনেক বেশি হয়ে যায়, এটা যথেষ্ট পরিমাণ কমানো হবে। হোয়াইট হাউসের কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে চীনের উপর ধার্য করা শুল্ক নেমে আসতে পারে 50 থেকে 65% মধ্যে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ চরম আকার ধারণ করেছে। শুল্ক আরোপের বিষয়ে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সম্প্রতি চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 245% করার ঘোষণাও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার সুর নরম করলেন ট্রাম্প। চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্টের। বলেন 145% শুল্ক অনেক বেশি হয়ে যায়, এটা যথেষ্ট পরিমাণে কমানো হবে। তবে শুল্ক হার শূন্য করা হবে না বলেও জানান ট্রাম্প। বিভিন্ন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে চীনের উপর ধার্য করা শুল্ক 50 থেকে 65% নামিয়ে আনার পরিকল্পনা আছে মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমানো নিয়ে ট্রাম্পের মন্তব্য ও মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হুমকি বা জবরদস্তির মাধ্যমে চাপ তৈরি করে কাজ হয় না। এসব না করে যুক্তরাষ্ট্র যদি চুক্তি করতে চায় তাহলে বেইজিং আলোচনায় বসতে রাজি। চীনের উপর পাল্টা শুল্ক নিয়ে ট্রাম্পের অবস্থান বদলের ঘোষণা আর মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক পুঁজিবাজারে। দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের কারণে বিগত কয়েক সপ্তাহ ধরে বৈশ্বিক পুঁজিবাজারে যে দরপতন চলছিল মঙ্গলবার থেকে আবার তার স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আইন লঙ্ঘনের অভিযোগে অ্যাপলকে 570 এবং মেটাকে $228 মিলিয়ন জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন। ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অনুযায়ী বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রথমবারের মতো এই জরিমানা করা হলো। অভিযোগে বলা হয় অ্যাপল নিজেদের অ্যাপ স্টোরের বাইরে যেতে গ্রাহকদের বাধা দেয়। অন্যদিকে মেটা ফেসবুক ও ইনস্টাগ্রামে পে অর কনসেন্ট মডেল চালু করায় গ্রাহকদের বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন কিনতে বাধ্য করা হয়, যা ডিএমএ আইন লঙ্ঘন বলে দাবি ইইউ এর। দেখছেন সকালের সময়। খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রায় 3 বছর পর টেস্ট দলে ফিরেছেন ডিপিএলে দারুণ ফর্মে থাকা এনামুল হক বিজয়, বাদ পড়েছেন জাকির হাসান। এবারে ডিপিএলে রান করেই চলেছেন বিজয়। এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক 32 বছর বয়সী এই ব্যাটার হাঁকিয়েছে 4টি সেঞ্চুরিও। 50 ওভারের ফরম্যাট থেকে এবার টেস্ট দলে ডাক পেলেন সবশেষ 2022-এর জুনে সাদা পোশাকে বাংলাদেশের হয়ে খেলা বিজয়। এছাড়া টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। পিএসএল খেলতে নাহিদ রানা পাকিস্তান যাবেন বলেই একজন বোলার যুক্ত করা হয়েছে স্কোয়াডে। আগামী সোমবার চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহমেদুল ইসলামকে দলে রাখতে কোচকে পরামর্শ দিয়েছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি, যে বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন হ্যাভিয়ার ক্যাব্রেরাও। এদিকে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে 5 জুন সুদানের বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফাহমেদুল ইস্যুতে নজিরবিহীন জল খোলা হয়েছে। কাবরেরার গুয়ার্তুমিতে ভারতের বিপক্ষে তার অভাব টের পেয়েছে বাংলাদেশ। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন স্প্যানিশ কোচ। শুধু ফাহমেদুল নন, টোটাল টিম সিলেকশন নিয়েও জেরা করা হয়েছে কাবরেরাকে। জানতে চাওয়া হয়েছে লিগের পারফরমারদের রেখে কেন ভারত ম্যাচে মাঠে নামানো হয়েছিল অন্যদের। একটা সাপোর্টিং একটা সিলেকশন কমিটি, তারা প্রতিটা খেলা যাতে তারা যে মাঠে বসে দেখবে এবং কোন খেলোয়াড়ের ভিতরে কোন স্কিলটা, আজকে কিন্তু অনেক ব্যাপারে অনেক প্রশ্ন করা হয়েছে। আমরা যে ড্র করেছি পুঙ্খানুপুঙ্খানুরূপে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমাদের কমিটির অনেক কর্মকর্তারা অনেক বিষয়ে অনেক কিছু জানতে চেয়েছে কোচের কাছে। সব মিলে কাবরেরার ক্ষমতায় এবার লাগাম টানতে চায় বাফুফে। এর জন্য দল নির্বাচনে একটি সিলেকশন কমিটির পক্ষে ফেডারেশন। এরই মধ্যে ফাহমেদুলকে স্কোয়াডে রাখতে দেয়া হয়েছে পরামর্শ, যে বিষয়ে একমত হয়েছেন হাভিয়ের কাবরেরাও। কোচ যদি মনে করে যে এই খেলোয়াড়কে তার দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে, অবভিয়াসলি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো রকমের কোনো অনীহা থাকবে না। ফাহমেদুল, আমরা তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য। এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আলোচনায় ভুটানের নাম থাকলেও বাফুফে চায় ম্যাচটা হোক সুদানের বিপক্ষে। ঢাকায় এসে খেলতে সম্মতি জানিয়েছে আফ্রিকার দেশটিও। 5ই জুন আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো। সেই খেলাটা যাতে ঢাকায় হয় সেটার জন্য আমরা কয়েকটা দেশকে আমন্ত্রণ জানিয়েছি। সুদানকে আমরা একটু এগিয়ে রেখেছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বিদেশি গোলরক্ষক কোচ নিয়োগ দেবে বাফুফে। এছাড়াও ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরক্ষার বিষয়ে এবার কঠোর অবস্থানে ফেডারেশন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু। সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে 2 পদে। অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। বাংলাদেশে কাতারের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।